বাংলাদেশের এই সেনাবাহিনীর জন্য কিন্তু দুঃসংবাদ আসতেছে বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য। কারণ শান্তিরক্ষা মিশনে সেই দেশের সেনা সদস্যরা অংশগ্রহণ করেন যে দেশে শান্তি আছে। বাংলাদেশে তো শান্তি নাই, এই জন্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের সৈন্যদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীদের জন্য এটা কিন্তু খুবই একটা দুঃসংবাদ। বাংলাদেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে মানবাধিকার লঙ্ঘনে জড়িত কেউ যেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যেতে না পারেন তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একটি গুরুত্বপূর্ণ বেদনাদায়ক সংবাদই আপনাদেরকে শোনাতে এসেছি। বেদনাদায়ক সংবাদটি এ কারণে বলেছি যে এটা আমাদের প্রতিরক্ষা বিষয়ক কথা। ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদী যে চরম চাপের মুখে পড়েছে এবং দিশাহারা একটা অবস্থা, সেটি পরিষ্কার। মোদী টের পেয়েছে যে পরিস্থিতি ভালো না, পুরো মুসলিম জনগোষ্ঠী বিপক্ষে চলে গেছে এবং মুসলমানদের প্রতি সহানুভূতিশীল সেখানকার হিন্দু জনগোষ্ঠীও ভালোভাবে দেখছে না। এই ব্যবস্থা নিলে শাস্তির আওতায় যদি আনেন দায়ীদেরকে, তাহলে আসলে এটা প্রত্যাহারের সুযোগের কথা বিবেচনা করা যাবে, আদারওয়াইজ যাবে না। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, আবারও নতুন করে বিপদে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রিয় দর্শক, আমরা কিন্তু সকলেই লক্ষ্য করেছি যে ডোনাল্ড লু বলেছে তারা আর পিছনে ফিরে তাকাতে চায় না, তারা এখন সামনের দিকে সম্পর্ক অগ্রসর করে নিতে চায়। অর্থাৎ তারা বাংলাদেশকে আগে যেই চাপে রেখেছিল সেই চাপটা এখন আর তারা দিবে না। কিন্তু দর্শক, যুক্তরাষ্ট্র চুপ থাকলেও চুপ নেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। দর্শক, তারা বারবার জাতিসংঘের কাছে প্রস্তাব দিয়েই যাচ্ছে যেন বাংলাদেশের সেনাবাহিনীকে কোণঠাসা করে রাখা হয়। আর দর্শক, যখন বাংলাদেশের সেনাবাহিনীর উপর চাপ আসবে তখন যে তারা প্রধানমন্ত্রীকে চাপ দিবে এটা কিন্তু স্বাভাবিক। তো দর্শক, কেন বাংলাদেশের সেনাবাহিনীর উপর এই খড়গ নেমে এলো সেটিও আপনারা একটু পরে জানতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিপদে পড়েছে এবং তিনি ভারতে হিন্দুত্ববাদ প্রকাশ করলেও এখন তার উল্টো সুর তুলছে। অর্থাৎ তিনি এখন প্রশ্ন তুলছে যে মুসলমানদের বিরুদ্ধে এত আগ্রাসন কেন। এই বিষয়টাকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন যে এখন তার হারার সময় এসেছে, যে কারণে এখন তিনি মুসলমানদেরকে তার দলে ডাকছে। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন জনাব মোস্তফা ফিরোজ। এমনকি দর্শক, এরই ধারাবাহিকতায় আপনারা সর্বশেষে আরও একটি ভিডিও দেখতে চলেছেন। দর্শক, বাংলাদেশের জনগণ কিন্তু ধরে নিয়েছে যে বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী শুধুমাত্র ভারত, অর্থাৎ ভারতের বিজেপি সরকার। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে অবশেষে মুখ খুলেছে ডোনাল্ড লু। দর্শক, তিনি কাল ঢাকা ছাড়ার আগে এই বিষয়টা নিয়ে বক্তব্য দিয়ে গিয়েছেন, যেখানে তার বক্তব্যের দেয়া কিছু ইঙ্গিতকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এবং তিনি এই বিষয়টাকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো প্রিয় দর্শক, আমি আর এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, আপনাদের সরাসরি ভিডিওগুলো দেখাবো। দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের নিউজটি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদী যে চরম চাপের মুখে পড়েছে এবং দিশাহারা একটা অবস্থা, সেটি পরিষ্কার। মুসলমানদের ব্যাপারে তিনি সাম্প্রতিক সময় তিনি তার মন্ত্রী অমিত শাহ, সাধারণ সম্পাদক বিজেপি, অন্যান্য নেতারা যেই বিদ্বেষপূর্ণ মন্তব্য করে চলেছেন, এখন মোদী টের পেয়েছে যে পরিস্থিতি ভালো না, পুরো মুসলিম জনগোষ্ঠী বিপক্ষে চলে গেছে এবং মুসলমানদের প্রতি সহানুভূতিশীল সেখানকার হিন্দু জনগোষ্ঠীও ভালোভাবে দেখছে না। এই কারণে তিনি আবার পাল্টা প্রশ্ন করছেন যে মুসলমানদের প্রতি এত অবিচার কেন। প্রশ্ন মোদীর খুব ইন্টারেস্টিং রিপোর্ট। মুসলমানদের অনুপ্রবেশকারী আর তাদের বেশি সন্তান নিয়ে করা মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেশটির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে মোদী বলেছেন, তিনি কেবল মুসলমানদের নিয়ে কথা বলেননি, বরং প্রত্যেক দরিদ্র পরিবার নিয়ে কথা বলেছেন। তিনি কথাটা আস্তে করে ঘুরাই দিল। ভারতের এই প্রধানমন্ত্রী আরো বলেছেন, তিনি হিন্দু মুসলমান রাজনীতি করেন না, যেদিন করবেন সেদিনই জনজীবনে থাকার অযোগ্য হবেন তিনি। মানে চরম অভিনেতা তিনি। ওই সাক্ষাৎকারে মোদী বলেছেন, তিনি মুসলমানদের প্রতি ভালোবাসা নিয়ে বাজার করেন না, আমি ভোট ব্যাংকের জন্য কাজ করি না, আমি সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করি। অর্থাৎ আমি সবার সাথে আছি এবং সবার বিকাশে মানে উন্নতিতে বিশ্বাস করি। আমি অবাক, আপনাকে কে বলেছে যখনই কেউ বেশি সন্তান নিয়ে কথা বলে তখন তার লক্ষ্য মুসলমান বলে বুঝতে হবে? মুসলমানদের প্রতি এত অবিচার কেন? দরিদ্র পরিবারেও এই অবস্থা হয়, যেখানে দারিদ্র আছে সেখানে শিশুর সংখ্যা বেশি। তা যে সামাজিক বৃত্তই হোক না কেন, আমি হিন্দু মুসলিম কোনোটাই উল্লেখ করিনি। আমি বলেছি একজনের যতজন বাচ্চা প্রতিপালন করতে হবে ঠিক ততজন বাচ্চাই নেওয়া উচিত। এমন পরিস্থিতি তৈরি হতে দেবেন না যেখানে সরকারকে
আপনার সন্তানদের দায়িত্ব নিতে হয়। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গোধরা দাঙ্গা পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে মোদী বলেন 2002 সালের পরবর্তী সময়ে মুসলমানদের মধ্যে তার ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে বিরোধীরা। তিনি বলেন এই ইস্যুটি মুসলমানদের নিয়ে নয়, মোদীর প্রতি মুসলমানরা যতই সমর্থনকারী হোক না কেন তাদের মনে একটা চিন্তা কাজ করে, যা তাদের নির্দেশ দেয় এটা করুন সেটা করুন। আমার বাড়িতে আমার চারপাশে সব মুসলিম পরিবার রয়েছে, আমাদের বাড়িতে ঈদও উদযাপন করা হয়, অন্যান্য উৎসব আমাদের বাড়িতে পালন করা হয়। ঈদের দিন আমাদের বাড়িতে খাবার রান্না হয় না, সব মুসলিম পরিবার থেকে আমার বাড়িতে খাবার আসে। মহরম শুরু হলে তাজিয়ার নিচে হাঁটতে হবে বলে আমাদের শেখানো হয়েছিল, আমি সেই পৃথিবীতে বড় হয়েছি। আজও আমার অনেক মুসলমান বন্ধু রয়েছে। 2002 সালের পর আমার ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে। দেশটিতে চলমান লোকসভা নির্বাচনে মুসলিমরা তাকে ভোট দেবে কিনা এমন প্রশ্নের জবাবে মোদী বলছেন, দেশের মানুষ আমাকে ভোট দেবে। আমি যেদিন হিন্দু মুসলিম করে দিনের শুরু করব সেদিন আমি জনজীবনে থাকার যোগ্যতা হারাবো। আমি হিন্দু মুসলিম রাজনীতি করব না, এটা আমার অঙ্গীকার। এর আগে দেশটির রাজস্থান প্রদেশে এক সমাবেশে মোদী অভিযোগ করেন, কংগ্রেস মানুষের সোনা ও সম্পত্তি কেড়ে নিয়ে যাদের বেশি সন্তান আছে তাদের মাঝে বিতরণ করতে চায়। মুসলমানদের প্রতি ইঙ্গিত ছিল সেটা। পরে ওই ভাষণের বিষয়ে আপত্তি জানিয়ে কংগ্রেস সহ দেশটির অন্যান্য কয়েকটি বিরোধী দল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়। এ বিষয়ে মোদী বলেছেন, কংগ্রেস একটি জরিপ চালাবে এবং সেই অনুযায়ী এমনকি নারীদের মঙ্গলসূত্রও ছাড়বে না তারা। তো যাই হোক, এখন মোদীর বুঝতে পারছে যে তার এই বক্তব্যটা অতি সাম্প্রদায়িক হয়ে গেছে, সেই কারণে সে কথাটা ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু মোটামুটি ভারতের জনগণ অনেক সচেতন, তাদের যা বোঝা হয়ে গেছে। ভারতের প্রসঙ্গটা পরে এসছে, এটাও ইম্পর্টেন্ট। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা কমানোর জন্য সক্রিয়ভাবে কাজ করে চলছে বাংলাদেশ। র্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা প্রত্যাহারের সবশেষ অগ্রগতি কি? উনি বলছেন এটা এখনো বহাল আছে। প্রতিবেদনের কথা এসছে যে ওখানে উন্নতির কথা দেখা গেছে, নাটকীয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম কমে গেছে। এটা একটা খুব জরুরি কথা, এটা খেয়াল পড়ি। এটা অবশ্যই ভালো অগ্রগতি উল্লেখ করেই বলতে চাই, আমাদের এখনও উদ্বেগ রয়ে গেছে। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য বিভাগের সদস্যরা এসব অপরাধ করে চলেছেন। র্যাবের অতীত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে কিনা সেটাও আমরা দেখতে চাই। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এই জায়গাটুকু আমি আর খুব বলছি না, কারণ এটা খুব স্পষ্ট। কিন্তু যে দুটো ব্যাপার আমরা এখান থেকে টেকঅ্যাওয়ে নিতে চাই, আমরা দেখেছি মানে যখন সমানে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ চলতো, যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছিল, র্যাব তো বটে, পুলিশের অন্যান্য উইং ওয়ে কাজগুলো করছিল। দে আর ওয়েল ইনফর্মড এবং জনাব লু এই জিনিসটাকে ইন্ডিকেট করছেন, পুলিশের অন্যান্য বিভাগ এটা করছে। আর অতীতে র্যাব যা করেছে সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি আসলে ওই ব্যবস্থাগুলো নেন, সেই ব্যবস্থা নিলে শাস্তির আওতায় যদি আনেন দায়ীদেরকে, তাহলে আসলে এটা প্রত্যাহারের সুযোগের কথা বিবেচনা করা যাবে, আদারওয়াইজ যাবে না। আমি একটু যোগ করে দিতে চাই যে র্যাব যখন স্যাংশন দিয়েছিল তখন টেকনাফের একরামুল হত্যার কথা স্পেসিফিকলি বলেছিল। মানে এই একটা ঘটনা তো আমরা অডিওতে শুনেছি, প্রমাণ আছে। বিচার দূরে থাক, ওটার মামলা হয়নি, মামলা হলে তদন্ত হবে, চার্জশিট হবে, বিচার হবে, কিচ্ছু হয়নি। সুতরাং আমরা ধরে নিতে পারি র্যাবের বিরুদ্ধে স্যাংশন সহসা ওঠার কোনো কারণ নেই, এবং পুলিশের অন্য শাখাগুলোকেও এক ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে যে ওগুলো তারা খেয়াল করছেন। এরপর যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অভিযোগ আছে সেটা, এবং ডোনাল্ড খুব রাইটলি বলেছেন যে আমরা মনে করি যে এটা আমাদেরও আছে। মানে কোনো দেশ তো আসলে নিখুঁত না। আমি একদিন ওই যে প্রধানমন্ত্রী যখন আমেরিকার মানবাধিকার নিয়ে নানান রকম নেগেটিভ মন্তব্য করছিলেন, আক্রমণাত্মক মন্তব্য করছিলেন, তখন আমি বলেছিলাম যে কোনো জায়গায় পৃথিবীতে নিখুঁত কোনো দেশ নাই। আমি দুর্নীতির উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম পৃথিবীতে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত যে দেশ ডেনমার্ক, তার স্কোর 190, 10ও কম আছে, তার মানে সেও 100তে 100 পায় নাই। এখন আমরা করছি কি, আপনি যতই পান না কেন আপনি বলছেন এই তোমার তো দুর্নীতি আছে তাই তুমি আমার সাথে কথা বলবা না। ঠিক একই রকম প্রশ্ন এখানেও ডোনাল্ড স্বীকার করছেন আমাদেরও আছে, বোধহয় আছে, হয়েছে, এগুলো নিয়ে আমরা ব্যবস্থা নিতে চাই, এবং বন্ধু হিসেবে যে কেউ বলতে পারে ঠিক একইভাবে তারা বাংলাদেশকেও বলছে। এবার গুরুত্বপূর্ণ জায়গাটা, এবং আমরা এখানকার ইঙ্গিতটা একটু বোঝার চেষ্টা করি। বাংলাদেশের একটি বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে। বিএনপি নেতাদের এসব দাবির বিষয়ে আপনার মতামত কি? লু বলছেন, অভিযোগটি হাস্যকর। আমরা বড় দেশ, সারা বিশ্বে আমরা নিজেদের স্বার্থ নিয়ে কাজ করার চেষ্টা করি। যুক্তরাষ্ট্র কী করবে সে বিষয়ে কেউ আমাদের পরামর্শ দেয় না। ঠিক তেমনি বাংলাদেশকে কী করতে হবে সেটিও আমরা বলি না। কাজে অন্য দেশ যেভাবে বলেছে বা যেভাবে চেয়েছে সেভাবে আমরা কাজ করেছি বলে যে ধারণা, সেটা একেবারেই সত্যি নয়। বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। একটি শান্তিপূর্ণ নির্বাচনের কথাও আমরা বলেছিলাম। তাদের উদ্বুদ্ধ করতে গত বছর আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম। নির্বাচনে সহিংসতা ভোটারদের বল প্রয়োগ করায় আমরা পুলিশ, সরকারি, বিরোধী দলীয় নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম। আমরা আওয়ামী লীগ ও বিএনপিকে অর্থপূর্ণ সংলাপে বসতে বলেছিলাম। আমরা সভা সমাবেশ ও বাকস্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠ ছিলাম। এটা খুবই স্বাভাবিক। এই অঞ্চলে আমরা এটা করি, বাংলাদেশে সব মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা চেষ্টা অব্যাহত থাকবে। এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যা করতে চেয়েছে, আমি গতকালকার একটা ভিডিওতে বলেছি, কারণ তাদের অফিসিয়াল স্টেটমেন্টে গণতন্ত্র, মানবাধিকার এই জায়গাগুলোতে আমেরিকা তার যা বক্তব্য আছে সেগুলো তারা
রক্ষা করার চেষ্টা করবে বলছে, এবং বিএনপির প্রতি ইঙ্গিত করে এই কথাটা বলা যায়। আমি প্রায় বলি যে এটুকুই যথেষ্ট হওয়া উচিত বিএনপির জন্য। বিএনপি শুড বি হ্যাপি যে আমরা আমাদের মুভমেন্ট করব, কিন্তু অন্তত এই জায়গাগুলো এনশিওর করার জন্য বাইরের একটা চাপ সরকারের উপরে থাকবে। এরপর কাউন্টার প্রশ্ন করেছে, এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে একটি প্রচলিত ধারণা রয়েছে যে ঢাকার প্রতি পদক্ষেপকে ওয়াশিংটন দিল্লির চোখ দিয়ে দেখে। সম্প্রতি ভারতের এক কূটনীতিক বলেছেন তার দেশের প্রভাবের কারণে বাংলাদেশের উপরে চাপ দেওয়া থেকে বিরত থেকে যে যুক্তরাষ্ট্র, বিষয়টিকে কীভাবে ব্যাখ্যা করবেন? আমাদের মনে থাকার কথা, পিনাক রঞ্জন একটা প্রোগ্রামে অত্যন্ত বিদ্রুপাত্মক তাচ্ছিল্যপূর্ণ ভাষায় এটা বলেছিলেন। যেন পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত তাকে রীতিমত 2+2 এর পর লুকিয়েছেন। লু জবাব দিচ্ছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার স্বার্থ যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ দিয়েই দেখে, মানে যুক্তরাষ্ট্র তার নিজের চোখেই সব দেখে। চীন, ভারত কিংবা রাশিয়ার স্বার্থের দৃষ্টিকোণ দিয়ে নয়। বাংলাদেশে আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। বাংলাদেশের বন্ধুদের সঙ্গে আমাদের সরাসরি আলোচনা হয়। আমি মনে করি সেটি ফলপ্রসূ ও গুরুত্বপূর্ণ আলোচনা। এই জায়গাটা খেয়াল করি। তবে এটাও সত্যি যে যুক্তরাষ্ট্র ভারত আলোচনা করেছে, তারা সবসময় আলোচনা করে এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে আমরা কথা বলি। সেই আলোচনায় শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, কখনো কখনো বাংলাদেশ প্রসঙ্গেও থাকে। তার মানে ভারত এখানকার রিজিওনাল পাওয়ার হিসাবে ভারতকে আমেরিকা গুরুত্ব দেয়, কারণ বাংলাদেশের সাথে আলোচনায় তো ওই ইস্যুগুলো নিশ্চয়ই তারা আনে না, বা শ্রীলঙ্কা, মালদ্বীপের সাথে আলোচনায় তো অন্য দেশ আসে না। ভারতের সাথে আলোচনা এই জোনের দেশগুলো আলোচনায় আসে, এটা লু বলছেন, এবং এটা আমরা রাইটলি মনে করি, ভারত যেহেতু রিজিওনাল পাওয়ার। এরপরের অংশটা খেয়াল করি। আমি বলবো যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে ভারতের নীতিতে প্রভাব বিস্তার করে, আবার কখনো কখনো ভারতও যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব ফেলে, আর এটাকে আমরা কূটনীতি বলি। এটা আমরা এই অঞ্চলের সব দেশের ক্ষেত্রে করি, যেটা স্বাভাবিক বটে। আমরা বিষয়টিকে যুক্তরাষ্ট্রের মূল্যবোধ অগ্রাধিকারের ভিত্তিতেই দেখি। আমি আবার পড়ছি, যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে ভারতের নীতিতে প্রভাব বিস্তার করে, আবার কখনো কখনো ভারতও যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব ফেলে। এটা হলো মোদ্দা কথা। সুতরাং আমাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য প্রধান হুমকি আদৌ থেকে সেটা আবারও প্রমাণিত হলো। আমরা জানতাম, এমনকি ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকারের পরেও এটা স্পষ্ট, এটা ভারত। সুতরাং ভারতের প্রতি আমাদের জনগণের মূল বক্তব্যটা এরকম যে আমরা আসলে শত্রুতা ভারতের সাথে করতে চাই না। আমাদের এত বড় প্রতিবেশী রেখে চারদিকে ঘিরে ফেলা একটা দেশের সাথে শত্রুতা করার কোনো কারণ নাই। আমরা এত স্টুপিডও হতে চাই না। পেটের মধ্যে তীব্র ঘৃণা করা 20 কোটি মানুষ রেখে আপনি আরামে থাকবেন না ভারত, আপনাকে এটা বুঝতে হবে। বাংলাদেশে খুব একটি গুরুত্বপূর্ণ দুঃসংবাদ এটা বাংলাদেশের জন্য। আমরা কিন্তু এই দুঃসংবাদটা পাওয়াবো বলে আগের থেকে চিন্তা করছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম আমাদের সরকার বুদ্ধিমত্তার সাথে খুব এই জিনিসটা পার করতে পারবে, এবং আমরা জানি না আগামীকাল আবার কোন দুঃসংবাদ আমরা শুনবো। আমাদের জন্য সামনের দিনগুলোতে আরো কতটা দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে, ভয়ঙ্কর দুঃসংবাদগুলা, সেগুলা আমার নিজেরই বুকে এখন হার্টবিটটা মনে হয় কাঁপছে। কেন কাঁপছে জানেন প্রিয় দর্শক? এই প্রতিরক্ষা ডিপার্টমেন্টের সৎ অফিসারগুলা জীবনে একবার জাতিসংঘের শান্তি মিশনে গিয়ে তারা 1 বছর থেকে হয়তোবা 3 বছর পর্যন্ত থাকতে পারে, এবং সেই অর্থটা দিয়ে হালাল রোজগার দিয়ে, আমি আগেও বলেছি, তারা তাদের সন্তানদের জন্য একটা ঠিকানা শহরে করার সুযোগ পা, বা তাদের জীবনের একটা ভালো সম্মানজনক অর্থ তারা এই সময়টার ভিতরে উপার্জন করে। এই আশায়ও অনেকে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনীতে চাকরি করে থাকেন। হালাল রোজগারের সর্বোত্তম পন্থা তাদের এইটা, আর সেটাই যদি বন্ধ হওয়ার দুঃসংবাদটা আজকে আমি পেয়ে গেলাম। প্রিয় দর্শক, এর আগে আমি বলি, কয়েকদিন আগে শান্তি মিশনের প্রধান বাংলাদেশে এসেছিলেন, এবং বাংলাদেশে এসে উনি যেই কতগুলা শর্ত দিয়েছে, যে শর্তগুলা অনেক কঠিন শর্ত, যে বাংলাদেশ থেকে যারা যাবে তাদের যেন পরীক্ষা নিরীক্ষা করে পাঠানো হয়, এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়া তারা আর কাউকে নিবে না। পরীক্ষা নিরীক্ষাটা কোন মেশিন দিয়া করবে, কে খারাপ কাজে জড়িত, কে ভালো কাজে জড়িত, এই পরীক্ষা নিরীক্ষা করার মানেটা হলো আমাদের সেনাবাহিনী, আমাদের যৌথ বাহিনী আর জাতিসংঘীয় শান্তি মিশনে যাওয়া সম্ভব না যদি না বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজি না। আমাদের সেনাবাহিনীর যেই যারা প্রতিরক্ষা ডিপার্টমেন্ট থেকে নিরাপত্তার জন্য শান্তি মিশনে ছিলেন, এর মধ্যে কিন্তু ইউটার্ন নিয়ে বাংলাদেশে রওনা দিয়েছেন। এটা তো শুরু, শেষ নয়। এবং তারা বলেছেন বা ইঙ্গিত করেছিলেন আগে, কিন্তু আমাদের সরকার এটাকে পাত্তা দেয় নাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।